স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রামে রেলওয়ের গোডাউন থেকে মালামাল চুরি, অনিয়ম এবং তদন্ত কমিটি গঠনের ঘটনা নতুন নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে তদন্তের ফলাফল আর জনসম্মুখে আসে না। এবার নতুন করে প্রশ্ন উঠেছে কেপিআই ঘোষিত একটি সংরক্ষিত এলাকায় এক ঠিকাদারের বিরুদ্ধে। আরও বিস্ময়কর বিষয় হলো, অনিয়মটি শনাক্ত করা কর্মকর্তাকে পরবর্তীতে বদলি করা হয়, তবে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। চলতি বছরের 4 এপ্রিলের সিসিটিভি ফুটেজ দেখা যায় চট্টগ্রাম রেলওয়ের পাহাড়তলী কেপিআই ঘোষিত সংরক্ষিত এলাকা থেকে একজন ঠিকাদার ব্যক্তিগত গাড়িতে করে গোডাউনের মালামাল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে থামিয়ে মালামাল নিয়ে যাওয়ার অনুমতিপত্র দেখতে চান দায়িত্বরত কর্মকর্তা। এ সময় তারা বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে খালাসিদের দিয়ে মালামাল গুদামে ফেরত পাঠানো হয়। এ সময় দায়িত্ব পালন করছিলেন কর্মকর্তা রফিকুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে মালামাল সরানোর কোনো বৈধ নথি না পাওয়ায় সরঞ্জামগুলো ফেরত নেন বলে দাবি করেন ওই কর্মকর্তা। পরদিন এ বিষয়ে দপ্তরের একটি বৈঠকও হয়। এর কিছুদিন পর তাকে কোনো কারণ না দেখিয়ে হালিশহর ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়। গভর্নমেন্ট জায়গা থেকে যদি বের করে নিতে হয়, আপনার তো লিগাল ডকুমেন্টস লাগবে, এবং এখানের একটা বিষয় থাকে যে আপনি যে সরকারি গোডাউনে মালামাল রাখছেন তার একটা রেন্টেরও বিষয় আছে, এগুলো আপনি ক্লিয়ার করেছেন কিনা। তখন উনি বলছে যে না, এটা আমি করি নাই। অবশ্য এই অনিয়মের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান দপ্তরের এই কর্মকর্তা। আমাদের কাউন্টের যে মালামাল, আমাদের যেটা দায়িত্ব, এই দায়িত্বে কোনো ঘাটতি আমাদের দৃষ্টিতে আসেনি। স্পেসিফিক পিরিয়ডের দেন আমরা পরীক্ষা করে অফিসিয়াল বক্তব্য দিব। সেখানে যাওয়ার পেছনে রেলের কারো যোগসাজশ আছে কিনা এবং ঘটনার পেছনের মাস্টারমাইন্ডদের খোঁজ বের করার জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা জরুরি বলে মনে করেন এই আইনজীবী। কেউ যদি কেপিআইতে যেতে চায় তাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যিনি কেপিআইতে প্রবেশ করলেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি নেননি। কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়া মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। ওই মুহূর্তে একজন কর্মকর্তা এগুলো আটক করলেন। এখানে দরকার ছিল যিনি আটক করছেন তাকে পুরস্কৃত করা, কিন্তু দেখা গেছে উল্টো তাকে পুরস্কৃত না করে ওই চোরাচালানকারীকে রক্ষা করার জন্য তাকে বদলি করে দেওয়া হয়েছে। শুধু তদন্ত নয়, সেই রিপোর্ট জনসম্মুখে আনারও দাবি সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শাহিনুর ও তার মেয়েদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘাতক সন্দেহে গণপিটুনিতে অন্তর মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে। লক্ষ্মীপুরের রায়পুরা পৌর শহরে মা সহ 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হত্যাকারীর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের টিনহাটা সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা মা শাহিনুর বেগম ও তার এক মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, আর ঘটনাস্থলেই মারা যান সাইমা ও শিফা নামে 2 জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা শাহিনুর ও তার আরেক মেয়ে ইকরা। এলাকাবাসী জানায় কয়েক বছর আগে শাহিনুরের স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর শাহিনুর বেগম 3 মেয়ে ও এক ছেলে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের গোডাউন রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। আমরা দুইজনকে ঘোষণা করতে হয়, আরেকজনের একদম গলা আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে। মেয়ে আর ছোট মেয়েটা আর মাকে দিয়ে রাখতে, দাফন করার মতো অবস্থা, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে। দুজনকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিতে পথেই হাসপাতালের সামনেই বড় মেয়েটা সানা মারা গেছে। খুবই এলাকার না, আপনারা জানেন যিনি যার দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছে আমরা যতটুকু জেনেছি তার বাড়ি সুবর্ণচর। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে অন্তর মজুমদার নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অবশ্য ওই যুবক হত্যার সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। রহস্যের জট খুলতে তদন্ত চলছে। রায়পুর ঠিক বাজারের পাশে একটা বাসায় ঘটনা ঘটছে। আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের পুলিশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেতে পারছি যে অ্যাকিউজড যাকে অভিযুক্ত করা হয়েছে সে একটা বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছিল। তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর এই ফুলে কোঠায় ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ওটাকে 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের 6 থেকে 7 জন সদস্য আহত হন। পুলিশ জানিয়েছে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তে নেমেছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রস্তুতি শেষ করেছে সরকার। সেপ্টেম্বর মাস থেকে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত। বিমান প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানিয়েছেন, এটি চালু হলে পর্যটন নগরী হিসেবে কক্সবাজার বিশ্বের কাছে আরও পরিচিত হবে। এদিকে 16 ডিসেম্বর থেকে চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 99% কাজ শেষ। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করতে উদ্যোগ নেওয়া হয়েছিল 2015 সালে। রানওয়ে করা হয়েছিল 9000 ফুট। 2023 সালে এসে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হলেও বিদেশি এয়ারলাইন্সগুলোর অনাগ্রহের কারণে তা হয়নি। 2025 সালে অন্তর্বর্তী সরকার পুনরায় কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রজ্ঞাপন জারি করলে তাও বাতিল হয়। এবার সব বাধা কাটিয়ে কক্সবাজারে পুরোদমে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। রানওয়ে করা হয়েছে 10,700 ফুট, যার মধ্যে 1,300 ফুট থাকবে সমুদ্রের ভেতর। নির্মাণ হয়েছে 17,955 বর্গমিটারের টার্মিনাল ভবন। চলছে পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং এর কাজ। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এটি উন্মুক্ত করা হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে সার্টিফিকেশন দরকার আইকো থেকে, সেটাও আমরা পেয়েছি। এখন শুধুমাত্র ইন্টারনাল যে কাজগুলি, ইন্টিগ্রেশন অফ দ্য মেশিনারিজ, এইগুলি বাকি আছে। আগের যে বিল্ডিংটা আছে সেটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে ইট উইল টেক অ্যানাদার 2-3 মান্থস। আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে এটা ওপেন করতে পারবো। পৃথিবীতে লংগেস্ট স্যান্ডি বিচ কোথায় আছে, এই ব্র্যান্ডিংটা যদি আমরা করতে পারি, সেটা কোথায় আছে মানুষ শুনবে, বাংলাদেশে আছে। অনেক পর্যটকরা আছে যারা এই 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 নিদর্শনগুলি দেখতে আসে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ। চালু হবে 16 ডিসেম্বর থেকে, জানালেন বিমান প্রতিমন্ত্রী। 19 জুলাই যদি আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারি, তাহলে 16 ডিসেম্বর আমরা ওপেন করব। 16 ডিসেম্বর ওপেন মানে ফুল প্লেজেট ওপেন না করলে পরে আংশিকভাবে সফট লঞ্চিং যেটা বলে আর কি, আমরা তো 10টা এয়ারক্রাফট দিয়ে করলাম। এখানে তো 100-150 এয়ারক্রাফট আপনার অ্যাকোমোডেট করা যাবে। এবং আপনার উইং 2টা বাকি আছে এখনো, আমরা স্লোলি হয়তো উইং 2টো করব। সেগুলি সময় লাগবে, বাট আমরা ওপেন করতে পারবো আশা করি এই মাসের শেষে, এই বছরের 16 তারিখের মধ্যেই। অন্যদিকে সংসদে প্রস্তাব থাকলেও এখনই পরিবর্তন হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। শুধুমাত্র নাম পরিবর্তনের জন্য প্রচুর টাকা খরচ করতে অনাগ্রহ সরকারের, জানালেন এম মিল্লাত। আমাদের প্রধানমন্ত্রীর নাম পরিবর্তনে বিশ্বাসী না, মানে কাজে বিশ্বাসী। একটা নাম পরিবর্তন গেলে অনেক টাকার দরকার হয়। উনি নামের রাজনীতি করতে চান না, তিনি দেশের জনগণের জন্য রাজনীতি করতে চান। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল 8:20 ওই শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অকশন শেডটিতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ ছিল, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে কাজ করছে প্রশাসন। সকালে নগরীর শহীদ NMMJ ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য। রাঙামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, 21 জুন রোববার উপজেলার বর্ণাছড়ি এলাকায় নিজ ঘরে নিহত হন গৃহবধূ আয়েশা বেগম। ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে বুধবার 2 আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। নৌকা চালিয়ে রোজগার করে শিক্ষকদের বেতন দিচ্ছেন বান্দরবানের থানচির 3 নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধাহীন ওই দুর্গম জনপদে এটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারি বেসরকারি সহযোগিতা চান প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালাচ্ছেন তিনদো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। কারণ শিক্ষকদের বেতন দিতে না পারায় তার স্কুলটি বন্ধ হওয়ার পথে। তাই স্কুলের পর বাকি সময় নৌকা চালিয়ে রোজগার করে শিক্ষকদের বেতন দেন তিনি। 2020 সালে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে 6 জন শিক্ষক ও 2 জন কর্মচারী এবং পড়ালেখা করছে 60 জন ছাত্রছাত্রী। কিন্তু নির্দিষ্ট সরকারি বেসরকারি বেতন বা অর্থ বরাদ্দ এবং অনুদান না থাকায় শিক্ষকদের বেতন ভাতা অনেক আগেই বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে স্কুলটিও বন্ধ হওয়ার পথে। এই স্কুল দীর্ঘ 7 বছর রানিং। এই 7 বছরে অনেকগুলো স্কুল মানে শিক্ষক রদবদল হয়েছে। রদবদল হওয়ার কারণও অনেকগুলো আছে, যে বিশেষ করে বেতন ভাতা নিশ্চিত না হওয়ার কারণে খুবই আমরা কষ্টে আছি। বিদ্যালয়ের নির্দিষ্ট কোনো আয় এবং কমিটির পক্ষ থেকে কোনো অর্থ সহায়তা না থাকায় বছরের পর বছর বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা। অন্ততপক্ষে সংসার চালানোর জন্য 30 থেকে 35 হাজার টাকা ম্যাক্সিমাম দরকার। সেখানে আমাদের মধ্যে বলতে গেলে নির্দিষ্ট কোনো বেতন ব্যবস্থা নেই। মানে মাসের পর মাস চলে যাচ্ছে যে কখন যে আমাদের বেতন পাবো। দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো অব্যাহত রাখতে স্কুলটি টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন সমাজের লোকজন। হিন্দু এলাকাবাসী জনগণ সহ আমরা যতটুকু সাহায্য করতে পারছি এ পর্যন্ত সাহায্য করে আসলাম। সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাদেরকে একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য একটা নৌকা প্রোভাইড করি, যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে তারা এটা ইউজ করে একটা ইনকাম জেনারেট করতে পারবে। পরবর্তীতে উনি মনে হয় আমার ধারণা একজন মাঝি রাখেন, মাঝি রেখে নৌকাটা চালানোর চেষ্টা করেন। চলতি বছর 9ম শ্রেণী চালু করা হয়েছে। তবে হোস্টেলে খাবার যোগান দেয়া গেলে শিক্ষার্থী সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।